গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। ছোট গল্প, লেখক প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর এই বৈঠকি গল্পটিতে মূল গল্প শুরু হয়েছে 9 মিনিট 30 সেকেন্ডের পর। গল্পটি প্রত্যেকে শুনুন। একটি অন্য ধরনের, অন্য স্বাদের, অন্য রকমের প্রেমের গল্প। শুরু করছি আজকের গল্প, ছোট গল্প, লেখক প্রমথ চৌধুরী। আমরা 5 জনে মিলে এই যুদ্ধ নিয়ে বাকযুদ্ধ করছিলুম। সুপ্রসন্ন হঠাৎ তর্কে ক্ষান্ত দিয়ে একখানি বাংলা বইয়ের পাতা উল্টাতে লাগলেন। আমরা তাঁর পড়ায় বাধা দিলুম না। আমরা জানতুম যে তাঁর সঙ্গে কারো মতের মিল হচ্ছে না বলে তিনি বিরক্ত হয়েছেন। এ অবস্থায় তাঁকে ফের আলোচনার ভিতর টেনে আনতে গেলে তিনি খুব চটে যেতেন। আমি বরাবর লক্ষ্য করে আসছি যে এই যুদ্ধ নিয়ে কথা কইতে গেলেই নিতান্ত নিরীহ ব্যক্তির অন্তরেও বীর রসের সঞ্চার হয়। শেষটায় তর্ক একটা মারামারি ব্যাপারে পরিণত হয়। সুতরাং মনে মনে আমি কথাটা উল্টে নেবার একটা সদুপায় খুঁজছি। এমন সময় সুপ্রসন্ন হঠাৎ আবার বইখানা টেবিলের উপর সজোরে নিক্ষেপ করে বলে উঠলেন, ননসেন্স। কথাটা এত চেঁচিয়ে বললেন যে তাতে আমরা সকলেই একটু চমকে উঠলুম। আমি বললুম, কি ননসেন্স হে? সুপ্রসন্ন বললেন, তোমাদের এই বাংলা বইয়ে যা লেখা হয় তাই। সাধে ভদ্রলোকে বাংলা পড়ে না। এই বইখানা খুলেই দেখি লেখক বলছেন ছোট গল্প প্রথমত ছোট হওয়া চাই, তারপরে তা গল্প হওয়া চাই। কি চমৎকার ডেফিনিশন! এরপরেও লোকে বলে বাঙালির শরীরে লজিক নেই। অনুকূল এই শুনে একটু হেসে উত্তর করলেন, ওহে, অত চট কেন? দেখছ না লেখক নিজের নাম রেখেছেন বীরবল। ওই থেকেই তোমার বোঝা উচিত ছিল যে ও হচ্ছে রসিকতা। তোমরা যাকে বলো রসিকতা, আমি তাকেই বলি ননসেন্স। একটা জোড়া কথাকে ভেঙে বলায় মানুষে যে কি বুদ্ধির পরিচয় দেয় তা আমার বুদ্ধির অগম্য। এ কথা শুনে প্রশান্ত আর চুপ করে থাকতে পারলেন না। তিনি ভুরু কুঁচকে বললেন, তোমার বুদ্ধির অগম্য হলেই যে তা আর সকলের বুদ্ধির অগম্য হতে হবে এমন কোনো কথা নেই। বীরবলের ও কথা ননসেন্স নয়, রসিকতাও নয়, 16 আনা সাচ্চা কথা। যে যা বলতো প্রশান্ত তার প্রতিবাদ করত, এই ছিল তার চিরকেলে স্বভাব। সুতরাং সে সুপ্রসন্ন ও অনুকূল দুজনের দ্বিমতকে এক বাণে বিদ্ধ করায় আমরা মোটেই আশ্চর্য হলুম না। বরং নিজের মতকে সে কি করে প্রতিষ্ঠা করে তাই শোনবার আগ্রহ আমার মনে জেগে উঠল। তর্কের মুখে প্রশান্ত অনেক নতুন কথা বলতো। তাই আমি বললুম, দেখো প্রশান্ত, রসিকতাকে যে সত্য মনে করে রসজ্ঞান তারও নেই। পিঠ পিঠ জবাব এলো, সত্য কথাকে যে রসিকতা মনে করে সত্যজ্ঞান তারও নেই। মানলুম। তারপর ওর সত্যিটা কোনখানে বুঝিয়ে দাও তো হে। বীরবলের কথাটা একবার উল্টে নেওয়া যাক। তাহলে দাঁড়ায় এই যে ছোট গল্প হচ্ছে সেই পদার্থ যা প্রথমত ছোট নয়, দ্বিতীয়ত গল্প নয়। তা যদি হয়তো কান্টের শুভবুদ্ধির সুবিচারও ছোট গল্প। এ কথা শুনে আমরা অবশ্য হেসে উঠলুম, কিন্তু সুপ্রসন্ন আরো অপ্রসন্ন হয়ে বললেন, তোমাদের যেরকম বুদ্ধি তাতে তোমার বাংলা লেখক হওয়া উচিত। ননসেন্সকে উল্টে নিলেই যে তা সেন্স হয়, এ তত্ত্ব কোন লজিকে পেয়েছ? গ্রিক না জার্মান? ছোট শব্দের নিজের কোনো অর্থ নেই, ও হচ্ছে একটা আপেক্ষিক শব্দ। অন্য কিছুর সঙ্গে মেপে না নিলে ওর মানে পাওয়া যায় না। তাহলে ওয়ার অ্যান্ড পিসের চেহারা চোখের সম্মুখে রাখলে আন্না ক্যারেনিনাকে ছোট গল্প বলতে হবে, আর রাজসিংহের পাশে বসিয়ে দিলেই বিষবৃক্ষ ছোট গল্প হয়ে যাবে। একই কথার যে আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা মানে হয়, এইটে ভুলে গেলেই মানুষের মাথা গুলিয়ে যায়। গণিতে ছোট শব্দ রিলেটিভ ও লজিকে কোরিলেটিভ, কিন্তু সাহিত্যে তা পজিটিভ।
তাহলে তোমার মতে ছোট গল্পের ঠিক মাপটা কি? এক ফর্মা। যার দেহ এক ফর্মায় আঁটে না তা বড় গল্প না হতে পারে, কিন্তু তা ছোট গল্প নয়। তোমার কথা গ্রাহ্য করবার পক্ষে বাধা হচ্ছে এই যে ফর্মাও সব এক মাপের নয়। ওর ভিতরও 8 পেজি, 12 পেজি, 16 পেজি আছে। ছন্দও 8 মাত্রার, 12 মাত্রার, 16 মাত্রার হয়ে থাকে। অতএব যদি বলা যায় যে পদ্য ছন্দের সীমানা টপকে গেলে তা গদ্য না হতে পারে, কিন্তু তা পদ্য হয় না, তাহলে সে কথাও তোমাদের কাছে গ্রাহ্য নয়। সুপ্রসন্ন তর্কের এ প্যাঁচের কাটান হাতের গোড়ায় খুঁজে না পেয়ে বললেন, আচ্ছা তা যেন হলো, গল্প গল্প হওয়া উচিত। এ কথা বলে বীরবল কি তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন? আমরা জানতে চাই গল্প কাকে বলে। প্রশান্ত অতি প্রশান্তভাবে উত্তর দিলেন, গল্প হচ্ছে সেই জিনিস যা আমরা করতে জানি নে। শুনতে তো জানি, সে বিষয়েও আমার বিশেষ সন্দেহ আছে। তোমরা ভালোবাসো শুধু বর্ণনা আর বক্তৃতা, যার ভিতর গল্প ফোঁটা দূরে যাক, শুধু চাপা পড়ে যায়। বড় গল্পের তোড়া বাঁধতে হলে হয়তো তার ভিতর দেদার পাতা পুড়ে দিতে হয়, কিন্তু ছোট গল্প হওয়া উচিত ঠিক একটি ফুলের মতো। বর্ণনা ও বক্তৃতার লতাপাতার তার ভিতর স্থান নেই। দেখো প্রশান্ত, উপমা যুক্তি নয়। যারা উপমা দিয়ে কথা বলে তাদের কাছ থেকে আমরা বস্তুর কোনো জ্ঞান লাভ করি নে, লাভ করি শুধু উপমারই জ্ঞান। তোমার ওই ফুল পাতা রাখো। এখন বলো দেখি, ছোট গল্পের প্রাণ কি? ট্র্যাজেডি। কেন কমেডি নয় কেন? এই কারণে যে ট্র্যাজেডি অল্পক্ষণের মধ্যে হয়ে যায়, যথা খুন, জখম, মৃত্যু ইত্যাদি। আর কমেডির অভিনয় তো সারা জীবন ধরেই হচ্ছে। অনুকূল এতক্ষণ চুপ করেছিলেন, এইবার বললেন, আমার মত ঠিক উল্টো। জীবনের অধিকাংশ মুহূর্তেই হচ্ছে কমিক, কিন্তু সেই মুহূর্তগুলোকেই একসঙ্গে ঠিক দিলে তবে বোঝা যায় যে ব্যাপারটা আগাগোড়া ট্র্যাজিক। পৃথিবীতে যা ছোট তাই কমিক, আর যা বড় তাই ট্র্যাজিক। জীবনটা ট্র্যাজিক কি কমিক এ তর্ক উঠলে যে প্রথমে তা কমিক হবে আর শেষটা ট্র্যাজিক হতেও পারে, এ কথা আমি জানতুম। তারপর ওই তো হচ্ছে সকল দর্শনের আসল সমস্যা। আর কোনো দর্শনই অদ্যাবধি যখন তার মীমাংসা করতে পারেনি, তখন আমরা যে হাত তার চূড়ান্ত সিদ্ধান্ত করব সে ভরসাও আমার ছিল না। আলোচনা যুদ্ধ থেকে গল্পে এসে পড়ায় একটু হাঁপ ছেড়ে বেঁচেছিলুম। তাই দর্শনের একটা ঘোরতর তর্ক হতে নিষ্কৃতি পাবার জন্য আমি এই বলে উভয়ের পক্ষের আপোষ মীমাংসা করে দিলুম যে ট্র্যাজিকমেডি হচ্ছে ছোট গল্পের প্রাণ। প্রফেসর এতক্ষণ আমাদের তর্কে যোগ দেননি, নীরবে একমনে আমাদের কথা শুনে যাচ্ছিলেন। অতঃপর তিনি ঈষৎ হাস্য করে বললেন, প্রশান্তর কথা যদি ঠিক হয় তাহলে ছোট গল্প আমারই লেখা উচিত। কেননা আমার মুখে গল্প ছোট হতে বাধ্য, কেননা আমার বর্ণনা করবার শক্তি নেই আর বক্তৃতা করবার প্রবৃত্তি নেই। এই তো গেল প্রথম কথা। তারপর জীবনটাকে আমি ট্র্যাজেডিও মনে করি নে, কমেডিও মনে করি নে, কারণ আমার মতে সংসারটা হচ্ছে একসঙ্গে ও দুই হচ্ছে একই জিনিসের এপিঠ আর ওপিঠ। এখন আমার নিজের জীবনের একটি ঘটনা বলতে যাচ্ছি, তোমরা দেখো প্রথমে তা ছোট হয় কিনা আর দ্বিতীয়ত তা গল্প হয় কিনা। এইটুকু ভরসা আমি দিতে পারি যে তা ছাপলে 8 পেজের কম হবে না, 16 পেজেরও বেশি হবে না, 12 পেজের কাজ ঘেঁষেই থাকবে। তবে তা এক সবুজ পত্র ছাড়া আর কোনো কাগজ ছাপতে রাজি হবে কিনা তা বলতে পারি নে, কেননা তার গায়ে ভাষার কোনো পোশাক থাকবে না। ভাষা জিনিসটি যদি আমার ঠোঁটের গোড়ায় থাকতো তাহলে আমি আঁকও কষতুম না, গল্পও লিখতুম না, ওকালতি করতুম, আর তাহলে আমার টাকারও এত টানাটানি হতো না। সে যা হোক, এখন গল্প শোনো। প্রফেসরের কথা, আমি যে বছর বিএসসি পাশ করি
সে বছর পুজোর ছুটিতে বাড়ি গিয়ে জ্বরে পড়ি। সে জ্বর আর 2-3 মাসের মধ্যে গা থেকে বেমালুম ঝেড়ে ফেলতে পারলুম না। দেখলুম চণ্ডীদাসের অন্তরের পীড়িতি বেয়াধির মতো আমার গায়ের জ্বর শুধু থাকিয়া থাকিয়া জাগিয়া ওঠে, জ্বালার নাহিক ওর। শেষটায় স্থির করলুম চেঞ্জে যাব। কোথায় জানো? উত্তরবঙ্গে, ম্যালেরিয়ার পীঠস্থান। এর কারণ তখন বাবা সেখানে ছিলেন এবং ভালো হাওয়ার চাইতে ভালো খাওয়ার উপর আমার বেশি ভরসা ছিল। এ বিশ্বাস আমার পৈতৃক। বাবার জীবনের প্রধান শখ ছিল আহার। তিনি ওষুধে বিশ্বাস করতেন, কিন্তু পথ্যে বিশ্বাস করতেন না। সুতরাং বাবার আশ্রয় নেওয়াই সঙ্গত মনে করলুম। জানতুম তাঁর আশ্রয়ে জ্বর বিষম হলেও সাবু খেতে হবে না। একদিন রাত দুপুরে রানাঘাট থেকে একটি প্যাসেঞ্জার ট্রেনে উত্তরাভিমুখে যাত্রা করলুম। মেল ছেড়ে প্যাসেঞ্জার ধরবার একটু কারণ ছিল। একে ডিসেম্বর মাস, তার উপর আমার শরীর ছিল অসুস্থ। তাই একপাল অপরিচিত লোকের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে অতটা পথ যাবার প্রবৃত্তি হলো না। জানতুম যে প্যাসেঞ্জারে গেলে সম্ভবত একটা পুরো সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট আমার একার ভোগেই আসবে। আর তাও যদি না হয় তো গাড়িতে যে লম্বা হয়ে শুতে পারবো আর কোনো গার্ড ড্রাইভার গোছের ইংরেজের সঙ্গে একত্র যে যেতে হবে না, এ বিষয়ে নিশ্চিত ছিলুম। এর একটা আশা ফলেছিল, আর একটা ফলেনি। আমি লম্বা হয়ে শুতে পেরেছিলুম, কিন্তু ঘুমোতে পাইনি। গাড়িতে একটা বুড়ো সাহেব ছিল। সে রাত 4টে পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ হুঁশ ছিল ততক্ষণ শুধু মদ চালালে। তার দেহের গড়নটা নিতান্ত অদ্ভুত। কোমর থেকে গলা পর্যন্ত ঠিক বোতলের মতো। মদ খেয়েই তার শরীরটা বোতলের মতো হয়েছে, কিংবা তার শরীরটা বোতলের মতো বলে সে মদ খায়, এ সমস্যার মীমাংসা আমি করতে পারলুম না। যারা দেহের গঠন ও ক্রিয়ার সম্বন্ধ নির্ণয় করে, এ প্রবলেমটা তাদের জন্য, অর্থাৎ ফিজিওলজিস্টদের জন্য রেখে দিলুম। যাক এসব কথা। আমার সঙ্গে বৃদ্ধটি কোনো রূপ অভদ্রতা করেনি, বরং দেখবা মাত্রই আমার প্রতি বিশেষ অনুরক্ত হয়ে সে ভদ্রলোক এতটা মাখামাখি করবার চেষ্টা করেছিল যে আমি জেগে থেকেও ঘুমিয়ে পড়বার ভান করলুম। মাতাল আমি পূর্বে কখনো এত হাতের গোড়ায় আর এতক্ষণ ধরে দেখিনি, সুতরাং এই তার খাঁটি নমুনা কিনা বলতে পারি নে। সে ভদ্রলোক পালায় পালায় হাসছিল ও কাঁদছিল। হাসছিল বিড়বিড় করে কি বকে, আর কাঁদছিল পরলোকগতা সহধর্মিণীর গুণকীর্তন করে। সে যাত্রা গাড়িতে প্রথমেই মানব জীবনের এই ট্র্যাজিকমেডির পরিচয় লাভ করলুম। আমার পক্ষে এই মাতলামোর অভিনয়টা কিন্তু ঠিক কমেডি বলে বোধ হয়নি। দুর্বল শরীরে শীতের রাত্রিরে রাত্রি জাগরণটা ঠাট্টার কথা নয়, বিশেষত সে জাগরণের অংশীদার যখন এমন লোক যার সর্বাঙ্গ দিয়ে মদের গন্ধ অবিরাম ছুটছে। মানুষ যখন ব্যারাম থেকে সেরে সেরে ওঠে তখন তার সকল ইন্দ্রিয় তীক্ষ্ণ হয়, বিশেষত ঘ্রাণেন্দ্রিয়। আমারও তাই হয়েছিল। ফলে জ্বর আসবার মুখে যেরকম গা পাক দেয়, মাথা ঘোরে, আমার ঠিক সেই রকম হচ্ছিল। ঘ্রাণে যে অর্ধভোজনের ফল হয়, এ সত্যের সে রাত্রিরে আমি নাকে মুখে প্রমাণ পাই। পরদিন ভোরের বেলায় শীতে হিহি করতে করতে স্টিমারে পদ্মা পার হলুম। সারায় গিয়ে এবার যে গাড়িতে চড়লুম তাতে জনপ্রাণী ছিল না। আগের রাত্রিরের পাপ সেইখানেই বিদেয় হলো। মনে মনে বললুম, বাঁচলুম। যদিচ বিনা নেশায় মানুষটা কিরকম তা দেখবার ঈষৎ কৌতূহল ছিল। সাদা চোখে হয়তো সে আমার দিকে কটমটিয়ে চাইত। শুনেছি নেশার অনুরাগ খোঁয়ারিতে রাগে দাঁড়ায়। সে যাই হোক, গাড়ি চলতে লাগলো। কিন্তু সে এমনই ভাবে যে গম্যস্থানে পৌঁছবার জন্য যেন তার কোনো তাড়া নেই। ট্রেন প্রতি স্টেশনে থেমে জিরিয়ে এক পেট জল খেয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে ঘটর ঘটর করে অগ্রসর হতে লাগলো। আমি সাহিত্যিক হলে এই ফাঁকে উত্তরবঙ্গের মাঠ ঘাট জলবায়ু
গাছপালার একটা লম্বা বর্ণনা লিখতে পারতুম। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার চোখে এসব কিছুই পড়েনি, আর যদি পড়ে থাকে তো মনে কিছুই ঢোকেনি। কেননা কি যে দেখেছিলুম তার বিন্দু বিসর্গ কিছুই মনে নেই। মনে এইমাত্র আছে যে আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলুম। একটা গোলমাল শুনে জেগে উঠে দেখি গাড়ি হিলি স্টেশনে পৌঁছেছে, আর বেলা তখন 1টা। চোখ তাকিয়ে দেখি একদল মুটে হুড়মুড় করে এসে গাড়ির ভিতর ঢুকে একরাশ বাক্স ও তোরঙ্গে ঘর ছেয়ে ফেললে। সেই সব বাক্স ও তোরঙ্গের উপর বড় বড় করে কালির অক্ষরে লেখা ছিল মিস্টার এ দে। দেখে আমার প্রাণে ভয় ঢুকে গেল, এই মনে করে যে রাত্রে তো একটা সাহেব জ্বালিয়েছে, দিনটা হয়তো আর একটা সাহেব জ্বালাবে, সম্ভবত বেশিই জ্বালাবে। কেননা আগন্তুক যে সরকারি সাহেব তার সাক্ষী তাঁর চাপরাজধারী পেয়াদা সম্মুখেই হাজির ছিল। আমি ভয়ে ভয়ে বেঞ্চির এক কোণে জড়সড় হয়ে বসলুম। স্বীকার করছি, আমি বীরপুরুষ নই। অতঃপর যিনি কামরায় প্রবেশ করলেন তাঁকে দেখে আমি ভীত না হই চকিত হয়ে গেলাম। তার নাম মিস্টার ডে না হয়ে মিস্টার নাইট হলেই ঠিক হতো। আমরা বাঙালিরা শুনতে পাই মঙ্গল দ্রাবিড় জাত, কথাটা সম্ভবত ঠিক। কেননা আমাদের অধিকাংশ লোকের চেহারায় মঙ্গোলিয়ানের রঙের বেশ একটু আমেজ আছে, কিন্তু পাকা মাদ্রাজি রং শুধু 2-4 জনের মধ্যেই পাওয়া যায়। মিস্টার ডে সেই 2-4 জনের একজন। আমি কিন্তু তাঁর রং দেখে অবাক হইনি, চেহারা দেখে চমকে গিয়েছিলাম। এদেশে ঢের শ্যামবর্ণ লোক আছে যারা অতি সুপুরুষ, কিন্তু এই হ্যাটকোটধারী যে কোন জাতীয় জীব তা বলা কঠিন। মানুষের সঙ্গে ভাঁটার কতটা যে সাদৃশ্য থাকতে পারে ইতিপূর্বে তার চাক্ষুষ পরিচয় কখনোই পায়নি। সেই দৈর্ঘ্যে প্রস্থে প্রায় সমান লোকটির গা, হাত, পা, মাথা, চোখ, গাল সবই ছিল গোলাকার। তারপর তাঁর সর্বাঙ্গ তাঁর কোট প্যান্টালুনের ভিতর দিয়ে ফেটে বেরুচ্ছিল। কোট প্যান্টালুন তো কাপড়ের, তার দেহ যে তার চামড়া ফেটে বেরোয়নি এই আশ্চর্য। তাকে দেখে আমার শুধু কোলা ব্যাঙের কথা মনে পড়তে লাগলো, আর আমি হাঁ করে তাঁর দিকে চেয়ে রইলুম। যা অসামান্য তাই মানুষের চোখকে টানে, তা সে সুরূপী হোক আর কুরূপী হোক। একটু পরে আমার হুঁশ হলো যে ব্যবহারটা আমার পক্ষে অভদ্রতা হচ্ছে। অমনি আমি তার সুগোল নিটোল বপু থেকে চোখ তুলে নিয়ে অন্যদিকে চাইলুম। অন্ধকারের পর আলো দেখলে লোকের মন যেমন এক নিমেষে উৎফুল্ল হয়ে ওঠে, আমারও তাই হলো। এবার যা চোখে পড়ল তা সত্য সত্যই আলো। সে রূপ আলোর মতোই উজ্জ্বল, আলোর মতোই প্রসন্ন। মিস্টার ডের সঙ্গে 2টি কিশোরীও যে গাড়িতে উঠেছিলেন, প্রথমে তা লক্ষ্য করিনি। এখন দেখলুম তার একটি মিস্টার ডের ঈষৎ সংক্ষিপ্ত শাড়ি বাঁধাই সংস্করণ। এর বেশি আর কিছু বলতে চাইনে। ওয়াইজম্যান যাই বলুন, বাপের রূপ সন্তানে বর্তায়, তা সে রূপ সোপার্জিতই হোক আর অন্বয়াগতই হোক। অপরটির রূপ বর্ণনা করা আমার পক্ষে অসাধ্য, কেননা আমি পূর্বেই বলেছি যে আমার চোখে ও মনে সেই মুহূর্তে যা চিরদিনের মতো ছেপে গেল সে হচ্ছে একটা আলোর অনুভূতি। এর বেশি আর কিছু বলতে পারি নে। আমি যদি চিরজীবন আঁক না কষে কবিতা লিখতুম, তাহলে হয়তো তার চেহারা কথায় এঁকে তোমাদের চোখের সম্মুখে ধরে দিতে পারতুম। আমার মনে হলো সে আপাদমস্তক বিদ্যুৎ দিয়ে গড়া, তার চোখের কোণ থেকে তার আঙুলের ডগা দিয়ে অবিশ্রান্ত বিদ্যুৎ ঠিকরে বেরুচ্ছিল। লেইডেন জারের সঙ্গে স্ত্রীলোকের তুলনা দেওয়াটা যদি সাহিত্যে চলত, তাহলে ওই এক কথাতেই আমি সব বুঝিয়ে দিতুম। সাদা কথায় বলতে গেলে প্রাণের চেহারা তার চোখ মুখ, তার অঙ্গভঙ্গি, তার বেশভূষা সকলের ভিতর দিয়ে অবাধে ফুটে বেরোচ্ছিল। সেই একদিনের জন্য আমি বিশ্বাস করেছিলুম যে
অধ্যাপক জেসি বোসের কথা সত্য, প্রাণ আর বিদ্যুৎ একই পদার্থ। এই উচ্ছ্বাস থেকে তোমরা অনুমান করছো যে আমি প্রথম দর্শনেই তার ভালোবাসায় পড়ে গেলুম। ভালোবাসা কাকে বলে তা জানি নে, তবে এই পর্যন্ত বলতে পারি যে সেই মুহূর্তে আমার বুকের ভিতর একটি নূতন জানালা খুলে গেল, আর সেই দ্বার দিয়ে আমি একটা নূতন জগৎ আবিষ্কার করলুম। যে জগতের আলোয় মোহ আছে, বাতাসে মদ আছে, এই থেকেই আমার মনের অবস্থা বুঝতে পারবে। আমার বিশ্বাস, আমি যদি কবি হতুম তাহলে তোমরা যাকে ভালোবাসা বলো তা আমার মনে অত শিগগির জন্মাতো না। যারা ছেলেবেলা থেকে কাব্য চর্চা করে তারা ও জিনিসের টিকে নেয়। আমাদের মতো চিরজীবন আঁক কষা লোকদেরই ও রোগ চট করে পেয়ে বসে। মাপ করো, একটু বক্তৃতা করে ফেললুম তোমাদের কাছে সাফাই হবার জন্য। এখন শোনো তারপর কি হলো। মিস্টার ডে আমার সঙ্গে কথোপকথন শুরু করে দিলেন এবং সেই ছলে আমার আদ্যোপান্ত পরিচয় নিলেন। মেয়ে দুটি আমাদের কথাবার্তা অবশ্য শুনছিল, স্থূলাঙ্গীটি মনোযোগ সহকারে আর অপরটি আপাত দৃষ্টিতে অন্যমনস্কভাবে। আমি আপাত দৃষ্টিতে বলছি এই কারণে যে আমার এক একটা কথায় তার চোখের হাসি সাড়া দিচ্ছিল। আমার নাম কিশোরী রঞ্জন, এ কথা শুনে বিদ্যুৎ তার চোখের কোণে চিকমিক করতে লাগল, তার ঠোঁটের উপর লুকোচুরি খেলতে লাগল। স্থূলাঙ্গীটি কিন্তু আসল কাজের কথাগুলো হাঁ করে গিলছিল। আমার বাবা যে পাটের কারবার করেন, আমি যে বিশ্ববিদ্যালয়ের মার্কা মারা ছেলে, তারপর অবিবাহিত, তারপর জাতিতে কায়স্থ, এ খবরগুলো বুঝলুম সে তার বুকের নোটবুকে টুকে নিচ্ছে। আমাদের সাংসারিক অবস্থা যে কিরকম সে কথা জিজ্ঞাসা করবার বোধহয় মিস্টার ডের প্রয়োজন হয়নি। তিনি আমার বাবাকে হয়তো নামে জানতেন, নয়তো তিনি আমার বেশভূষার পারিপাট্য, আসবাবপত্রের আভিজাত্য থেকে অনুমান করতে পেরেছিলেন যে আমাদের সংসারে আর যে বস্তুরই অভাব থাক, অন্ন বস্ত্রের অভাব নেই। সুতরাং আমি বাবার এক ছেলে ও ফার্স্ট ডিভিশনে বিএসসি পাশ করেছি এ সংবাদ পেয়ে তিনি আমার প্রতি হঠাৎ অতিশয় অনুরক্ত হয়ে পড়লেন। আগের রাত্রিরে বুড়ো সাহেবটি যে পরিমাণ হয়েছিলেন তার চাইতে এক চুল কম নয়। মদ যে এ দুনিয়ায় কত রকমের আছে এ যাত্রায় তার জ্ঞান আমার ক্রমে বেড়ে যেতে লাগল। এরপর তার পরিচয় তিনি নিজে হতেই দিলেন। যে পরিচয় তিনি খুব লম্বা করে দিয়েছিলেন আমি তা দু কথাই বলছি। তিনিও কায়স্থ, তিনিও বিএ পাস, এখন তিনি গভর্নমেন্টের একজন বড় চাকুরে, সেটেলমেন্ট অফিসার। কিন্তু যে কথা তিনি ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে বলছিলেন সে এই হচ্ছে যে তিনি বিলেত ফেরত নন, ব্রাহ্মও নন, পাকা হিন্দু। তবে তিনি শিক্ষিত লোক বলে স্ত্রী শিক্ষায় বিশ্বাস করেন এবং বাল্যবিবাহে বিশ্বাস করেন না। সংক্ষেপে তিনি রিফর্মার নন, রিফর্মড হিন্দু। মেয়েকে লেখাপড়া, জুতো মোজা পরতে শিখিয়েছেন এবং এই সব শিক্ষা দেবার জন্য বড় করে রেখেছেন। এতদিনও বিবাহ দেননি, তবে পয়লা নম্বরের পাশ করা ছেলে পেলে এখন মেয়ের বিয়ে দিতে রাজি আছেন। এ কথা শুনে আমি তার দিকে চাইলুম। কার দিকে অবশ্য বলবার দরকার নেই, অমনি তার মুখে আলো ফুটে উঠল। কিন্তু তার ভিতর কি যেন একটা মানে ছিল যা আমি ধরতে পারলুম না। আমার মনে হলো সে আলোর অন্তরে ছিল অপার রহস্য আর অগাধ মায়া। এক কথায় আরতির আলোতে প্রতিমার চেহারা যেমন দেখায়, সেই হাসির আলোতে তাহার চেহারা ঠিক তেমন দেখাচ্ছিল। শরীর যা রুগ্ন সে পরের মায়া চায় এবং একটুকুতেই মনে করে অনেকখানি পায়। এই সূত্রে আমি একটা মস্ত বড় সত্য আবিষ্কার করে ফেললুম। সে হচ্ছে এই যে স্ত্রীলোকে বলকে ভক্তি করে কিন্তু ভালোবাসে দুর্বলকে। সে যাই হোক, আমি মনে মনে তার গলায় মালা দিলুম আর তার আকার ইঙ্গিতে বুঝলুম সেও তার প্রতিদান করলে।
এই মানসিক গান্ধর্ব বিবাহকে সামাজিক ব্রাহ্ম বিবাহে পরিণত করতে যে বৃথায় কালক্ষেপ করব না, সে বিষয়েও কৃত সংকল্প হলুম। দুটির মধ্যে সুন্দরীটি যে বয়োজ্যেষ্ঠা, সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না। যদি জিজ্ঞাসা করো যে দুই বোনের ভিতর চেহারার প্রভেদ এত বেশি কেন, তার উত্তর, একটি হয়েছে মায়ের মতো, আরেকটি বাপের মতো। এ সিদ্ধান্তে উপনীত হতে অবশ্য আমাকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আঁক কষতে হয়নি। আমিও মিস্টার দে দুজনেই হলদিবাড়ি নামলুম। দে সাহেবের ওই ছিল কর্মস্থল, এবং বাবাও তাঁর ব্যবসার কি তদবিরের জন্য সেই সময়ে ওইখানেই উপস্থিত ছিলেন। স্টেশনে যখন আমি দে সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তখন সেই সুন্দরীর দিকে চেয়ে দেখি সে মুখে হাসির রেখা পর্যন্ত নেই। যে চোখ এতক্ষণ বিদ্যুতের মতো চঞ্চল ছিল, সে চোখ এখন তারার মতো স্থির হয়ে রয়েছে, আর তার ভিতরে কি একটা বিষাদ, একটা নৈরাশ্যের কালো ছায়া পড়েছে। সে দৃষ্টি যখন আমার চোখের উপর পড়ল, তখন আমার মনে হলো তা যেন স্পষ্টাক্ষরে বললে, আমি এ জীবনে তোমাকে আর ভুলতে পারবো না। আশা করি তুমিও আমাকে মনে রাখবে। মানুষের চোখ যে কথা কয়, এ কথা আমি আগে জানতুম না। অতঃপর আমি চোখ নিচু করে সেখান থেকে চলে এলুম। তারপর যা হলো শোনো। আমি এ বিয়েতে বাবার মত করালুম। আমি তার একমাত্র ছেলে, তার উপর আবার ভালো ছেলে, সুতরাং বাবা আমার ইচ্ছা পূর্ণ করতে দ্বিধা করলেন না। প্রস্তাবটা অবশ্য বরের পক্ষ থেকেই উত্থাপন করা হলো। উভয় পক্ষের ভিতর মামুলি কথাবার্তা চলল। তারপর আমরা একদিন সেজেগুজে মেয়ে দেখতে গেলুম। মেয়ে আমি আগে দেখলেও বাবা তো দেখেননি। তাছাড়া রীত রক্ষে বলেও তো একটা জিনিস আছে। দে সাহেবের বাড়িতে আমরা উপস্থিত হবার পর খানিকক্ষণ বাদেই একটি মেয়েকে সাজিয়ে গুজিয়ে আমাদের সম্মুখে এনে হাজির করা হলো। সে এসে দাঁড়াবা মাত্র আমার চোখে বিদ্যুতের আলো নয়, বুকে বিদ্যুতের ধাক্কা লাগলো। এ সে নয়, অন্যটি। সাজগোজের ভিতর তার কদর্যতা জোর করে ঠেলে বেরিয়েছিল। আমি যদি তার সেদিনকার মূর্তির বর্ণনা করি তাহলে নিষ্ঠুর কথা বলবো। তার কথা তাই থাক। আমি এ ধাক্কায় এতটা স্তম্ভিত হয়ে গেলুম যে কাঠের পুতুলের মতো অবাক হয়ে দাঁড়িয়ে রইলুম। পর্দার আড়াল থেকে পাশের ঘরে একটি মেয়ে বোধহয় আমার ওই অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল। আমার বুঝতে বাকি রইল না সে হাসি কার। আমি যদি কবি হতুম তাহলে সে মুহূর্তে বলতুম, ধরণী দ্বিধা হও, আমি তোমার মধ্যে প্রবেশ করি। ব্যাপার কি হয়েছিল জানো? যে মেয়েটিকে আমাকে দেখানো হয়েছিল সে হচ্ছে দে সাহেবের অবিবাহিতা কন্যা, আর যাকে পর্দার আড়ালে রাখা হয়েছিল সে হচ্ছে দে বাহাদুরের বিবাহিতা স্ত্রী, অবশ্য দ্বিতীয় পক্ষের। বলা বাহুল্য আমি বিবাহ করতে কিছুতেই রাজি হলুম না। যদিচ বাবা বিরক্ত হলেন, দে সাহেব রাগ করলেন, আর দেশশুদ্ধ লোক আমার নিন্দা করতে লাগল। এ ঘটনার হপ্তাখানেক বাদে ডাকে একখানি চিঠি পেলুম, লেখা স্ত্রী হস্তের। সে চিঠি এই, যদি আমার প্রতি তোমার কোনরূপ মায়া থাকে তাহলে তুমি ওই বিবাহ করো, নচেত এ পরিবারে আমার তিষ্ঠানো ভার হবে। কিশোরী। এ চিঠি পেয়ে আমার সংকল্প ক্ষণিকের জন্য টলেছিল, কিন্তু ভেবে দেখলুম ও কাজ করা আমার পক্ষে একেবারেই অসম্ভব। কেননা দুজনেই এক ঘরের লোক, এবং দুজনের সঙ্গেই আমার সম্বন্ধ রাখতে হবে, এবং সে দুই মিথ্যা ভাবে। নিজের মন যাচিয়ে বুঝলুম চিরজীবন এ অভিনয় করা আমার পক্ষে অসাধ্য। এই হচ্ছে আমার গল্প। এখন তোমরা স্থির করো যে এ ট্র্যাজেডি কি কমেডি, কিংবা একসঙ্গে দুই। প্রফেসর এই বলে থামলে অনুকূল হেসে বলল, অবশ্য কমেডি,
ইংরেজিতে যাকে বলে কমেডি অফ এরার্স। প্রশান্ত গম্ভীরভাবে বললেন, মোটেই নয়, এ শুধু ট্র্যাজেডি নয়, একেবারে চতুরঙ্গ ট্র্যাজেডি। ওই চতুরঙ্গ বিশেষণের সার্থকতা কি প্রশ্ন করাতে তিনি উত্তর দিলেন, স্ত্রী কিশোরী আর প্রফেসর কিশোরী, এই দুই কিশোরীর পক্ষে ব্যাপারটা যে কি ট্র্যাজিক তা তো সকলেই বুঝতে পারছ। আর এটা বোঝাও শক্ত নয় যে দে সাহেবের মনের শান্তিও চিরদিনের জন্য নষ্ট হয়ে গেল, আর তার মেয়ের হয় আর বিয়ে হলো না, নয় কোনো বাঁদরের সঙ্গে হলো। প্রফেসর এর জবাবে বললেন, শ্রীমতীর জন্য দুঃখ করবার কিছু নেই, তার আমার চাইতে ঢের ভালো বরের সঙ্গে বিয়ে হয়েছে। তার স্বামী এখন ডেপুটি ম্যাজিস্ট্রেট, আর সে আমার দ্বিগুণ মাইনে পায়। কথাটা হয়তো তোমরা বিশ্বাস করছো না, কিন্তু ঘটনা তাই। দে বাহাদুর 10,000 টাকা পণ দিয়ে একটি এমের সঙ্গে তার বিবাহ দেন, তারপরে সাহেব শুভকে ধরে তাকে ডেপুটি করে দেন। আমার সঙ্গে বিয়ে হলে তাকে খালি পায়ে বেড়াতে হতো, এখন সে দুবেলা জুতো মোজা পরছে। তারপর বলা বাহুল্য যে দে বাহাদুরের যেরকম আকৃতি প্রকৃতি, তাতে করে তিনি ট্র্যাজেডি দূরে থাক কোনো কমেডিরও নায়ক হতে পারেন না। তাঁর যথার্থ স্থান হচ্ছে প্রহসনের মধ্যে। আচ্ছা, তাহলে তোমাদের দুজনের পক্ষে তো ঘটনাটা ট্র্যাজিক। কি করে জানলে? অপর কিশোরীর বিষয় তো তুমি কিছুই জানো না, আর আমার মনের খবরই বা তুমি কি রাখো? আচ্ছা, ধরে নিচ্ছি যে অপরটির পক্ষে ব্যাপারটা হয়েছে কমেডি, খুব সম্ভবত তাই, কেননা তা নইলে তোমার দুর্দশা দেখে সে খিলখিল করে হেসে উঠবে কেন? কিন্তু তোমার পক্ষে যে এটা ট্র্যাজেডি, তার প্রমাণ তুমি অদ্যাবধি বিবাহ করনি। বিবাহ করা আর না করা, এ দুটোর মধ্যে কোনটা বড় ট্র্যাজেডি তা যখন জানি নে, তখন ধরে নেওয়া যাক করাটাই হচ্ছে কমেডি। যদিচ বিবাহটা কমেডির শেষ অঙ্ক বলেই নাটকে প্রসিদ্ধ। সে যাই হোক, আমি যে বিয়ে করিনি তার কারণ টাকার অভাব। বটে, তুমি যে মাইনে পাও তাতে 8-10 জন ছেলেপিলে নিয়ে তো দিব্যি ঘর সংসার করছে, তা ঠিক। আমার পক্ষে তা করা কেন সম্ভব নয় তা বলছি। বছর কয়েক আগে বোধহয় জানো যে পাটের কারবারে একটা বড় গোছের মার খেয়ে বাবার ধন ও প্রাণ দুই একসঙ্গে যায়, ফলে আমরা একেবারে নিঃস্ব হয়ে পড়ি। তারপর এই চাকরিতে ঢুকে মার অনুরোধে বিয়ে করতে রাজি হলুম। ব্যাপারটা অনেক দূর এগিয়ে এসেছিল। আমি অবশ্য মেয়ে দেখিনি, কিন্তু পাকা দেখাও হয়ে গিয়েছিল। এমন সময় আবার একখানি চিঠি পেলুম, লেখা সেই স্ত্রী হস্তের। সে চিঠির মোদ্দা কথা এই যে লেখিকা বিধবা হয়েছেন এবং সেই সঙ্গে কপর্দক শূন্য। দে সাহেব তাঁর উইলে তাঁর স্ত্রীকে 1 কড়াও দিয়ে যাননি। তাঁর চিরজীবনের সঞ্চিত ঘুষের টাকা তিনি তাঁর কন্যা রত্নকে দিয়ে গিয়েছেন। এক্ষেত্রে খোরপোশের মামলা করা কর্তব্য কিনা সে বিষয়ে তিনি আমার পরামর্শ চেয়েছিলেন। আমি প্রত্যুত্তরে মামলা করা থেকে তাকে নিবৃত্ত করে তাঁর সংসারের ভার নিজের ঘাড়ে নিয়েছি। ভেবে দেখো দেখি, যে গল্পটা তোমাদের বললুম সেটা আদালতে কি বিশ্রী আকারে দেখা দিত। বলা বাহুল্য, এরপর আমার বিয়ের সম্বন্ধ ভেঙে দিলুম। মা বিরক্ত হলেন, কন্যাপক্ষ রাগ করলেন, দেশশুদ্ধ লোক নিন্দে করতে লাগল, কিন্তু আমি তাতে টললুম না, কেননা সংসার চালাবার মতো রোজগার আমার নেই। দেখো, তুমি অদ্ভুত কথা বলছো। একটি হিন্দু বিধবার আর কি লাগে? মাসে 10 টাকা হলেই তো চলে যায়, তার তুমি দিতে পারো না? যদি 10 টাকাই হতো তাহলে আমি পাকা দেখার পর বিয়ে ভেঙে দিয়ে সমাজে দুর্নামের ভাগী হতুম না। সে একা নয়, তার বাপ মা আছে, তারা যে হতদরিদ্র তা বোধহয় তাদের দে সাহেবকে কন্যাদান থেকেই বুঝতে পারো। তারপর আমি যে ঘটনার উল্লেখ করেছি, তার 7 মাস পরে তার যে কন্যা সন্তান হয় সে এখন বড় হয়ে উঠেছে। এই সবকটির অন্ন বস্ত্রের সংস্থান আমাকেই করতে হয়, আর তা অবশ্য
10 টাকায় হয় না। অনুকূল জিজ্ঞাসা করলে, তাঁর রূপ আজও কি আলোর মতো জ্বলছে? বলতে পারি নে, কেননা তাঁর সঙ্গে সেই ট্রেনে ছাড়া আমার আর সাক্ষাৎ হয়নি। কি বলছো তুমি? তার গোনাগুষ্টি খাইয়ে পরিয়ে রাখছ, আর সে তোমার সঙ্গে একবারও সাক্ষাৎ করেনি? একবার কেন, বহুবার সাক্ষাৎ করতে চেয়েছিল, কিন্তু আমি করিনি। অনুকূল হেসে বললে, পাছে নেশার অনুরাগ খোঁয়ারির রাগে পরিণত হয়, এই ভয়ে বুঝি? না, তার কন্যাটি পাছে তার দিদির মতো দেখতে হয়, এই ভয়ে। শেষে আমি বললুম, প্রফেসর, তোমার গল্প উতরেছে। তুমি করতে চাইলে বিয়ে, তা হলো না, কিন্তু বিয়ের দায়টা পড়ল তোমার ঘাড়ে। এ ব্যাপার যদি ট্র্যাজিকমেডি না হয়, তো ট্র্যাজিকমেডি কাকে বলে তা আমি জানি নে। সুপ্রসন্ন বললে, তা হতে পারে, কিন্তু এ গল্প ছোট হয়নি, কেননা এতক্ষণে 16 পেজ পেরিয়ে গেল। প্রশান্ত অমনি বলে উঠল যে, তা যদি হয়ে থাকে তো সে প্রফেসরের গল্প বলার দোষে নয়, তোমাদের জেরা আর সওয়াল জবাবের গুণে। প্রফেসর হেসে বললেন, প্রশান্ত যা বলছে তা ঠিক, শুধু তোমাদের বদলে আমাদের ব্যবহার করলে তার বক্তব্যটা ব্যাকরণ শুদ্ধ হতো।